হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আমার সিম্পল লাইফ স্টাইলের কাজকর্ম, রান্না বান্না, ঘর দরজা গোছগাছ সব কিছু নিয়েই। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ভালো আছি বলেই আমার নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আর ডেইলি রুটিন নিয়েই আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম। আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। শুক্রবার এবং শনিবার এই দুই দিন হচ্ছে আমাদের অফ ডে, যেহেতু আমাদের গভর্নমেন্ট সার্ভিস, তাই শুক্র শনিবার অফ থাকে। অবশ্য যেদিন কাজের প্রয়োজন হয় অফিস থেকে ফোন আসলে নুজাতের আব্বু আবার অফিসে চলে যায়, তো সবসময় তো আর শুক্র শনিবার অফিস থাকে না। তো সেজন্যই হচ্ছে এই যে হটপটটা একটু গুছিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে একদম কমপ্লিট করে রেখে দিচ্ছি, কারণ যে দুই দিন অফ ডে থাকে এই দুই দিন তো আর অফিসে খাবার নিতে হয় না, ওই জন্য হচ্ছে হটপটের বাটিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই তো আলহামদুলিল্লাহ নিত্য প্রয়োজনীয় কাজকর্ম, খাবার দাবার, বাচ্চাদের স্কুল কোচিং এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিন্তু শুক্রবার এবং শনিবার কিন্তু অন্যান্য দিনের থেকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, কারণ এই দিন হচ্ছে সারা সপ্তাহের কাজ জমে থাকে, যেমন কাপড় চোপড় ধোয়া, ঘর দরজা পরিষ্কার করা, বিছানা চাদর পরিষ্কার করা, তারপরে হচ্ছে বাজারঘাট করে আনলে সেগুলো হচ্ছে আবার গুছিয়ে সব ঠিকঠাক মতো রেখে দেওয়া। এই কাজগুলো কিন্তু প্রত্যেক শুক্রবার এবং শনিবার করতেই হয়, যার কারণে কিন্তু অন্যান্য দিনের থেকে শুক্র শনিবারে সাংসারিক কাজকর্মের চাপটা একটু বেশি থাকে। তারপরে হচ্ছে শুক্রবারে আবার নামাজ কালাম আমলও একটু বেশি থাকে। শুক্রবার সকালেই কিন্তু ফজরের সালাতটা আদায় করে সূরা ইয়াসিনও পাঠ করে নিয়েছি, আর হচ্ছে সূরা কাহাবও পাঠ করেছি। শুনেছি সূরা কাহাব পাঠ করলে এক সপ্তাহ থেকে পরবর্তী শুক্রবার আসা পর্যন্ত যে আমলটা করে তার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, এবং সে এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত অনেকটাই নিরাপদে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে। এজন্য হচ্ছে সূরা কাহাবটা আমি প্রত্যেক শুক্রবারই পাঠ করার চেষ্টা করি। সবসময় তো হয় না, মাঝে মাঝে বাদ যায়। তো আজকে পড়তে বসেছিলাম, তিলাওয়াত করতে বসেছিলাম, তো সূরা কাহাবের পুরো অংশটা পড়তে পারিনি। এখানে 110 আয়াত থাকে, অর্ধেক পড়ে রেখে দিয়েছি, আর বাকিটা ইনশাল্লাহ সন্ধ্যার দিকে পড়বো এই আশায় রেখে দিয়েছি। এখন হচ্ছে বাজার থেকে যে স্যানিটাইজেশন আইটেমগুলো এনেছিল ওইগুলো একটু গুছিয়ে রাখছি। এখানে হুইল পাউডার এনেছে, ভীম এনেছে, থালা বাসন পরিষ্কার করা, স্যাভলন, হারপিক, তারপরে হচ্ছে একটা রুম স্প্রে, অডোনিল এগুলো এনেছে। সেই সাথে হচ্ছে 2টা ডাব সাবান এনেছে। এই 2টা ডাব সাবান হচ্ছে আমার 2 ছেলেমেয়ের জন্য। যতই অন্যান্য রকমের সাবান আনুক না কেন এই ডাব সাবান 2টা ওদের খুবই পছন্দ। যেহেতু আমার 2 ছেলে মেয়ে, একটা আনলে তো খুবই আকারে ঝগড়াঝাটি লেগে যাবে, এজন্য নুজাতের আব্বু হচ্ছে যেটাই আনুক ডাবল ডাবল করে আনে, যাতে কোনো রকম ঝগড়াঝাটি না হয়। তো ওইগুলো হচ্ছে আমি বাজার থেকে আনার সাথে সাথেই যেটা যেভাবে রাখতে হয় ওইভাবেই গুছিয়ে রাখি, তাই সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বৃষ্টিতে যেহেতু কাপড় চোপড় থেকে ঘর থেকে প্রচুর দুর্গন্ধ আসছে, ব্যাড স্মেল আসছে, এই দুর্গন্ধ থেকে মুক্তির একটা সহজ উপায়ও আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু কাপড়গুলো রোদে খুব ভালোভাবে শুকানো যাচ্ছে না, হালকা রোদ হালকা ফ্যানের বাতাসে শুকাতে হচ্ছে, তাই যখন কাপড় চোপড় পরিষ্কার করবেন, ধুবেন পানি দিয়ে, তখন হচ্ছে তার মধ্যে 2 থেকে 3 ফোঁটা স্যাভলন দিয়ে কাপড়গুলো ওয়াশ করে ফেললে কিন্তু কাপড় থেকে আর খুব একটা দুর্গন্ধ ছড়ায় না। হুইল দিয়ে কাপড় চোপড় পরিষ্কার ওয়াশ করবেন, সেখানেও কিন্তু বড় বড় সুপার শপে কিন্তু সুঘ্রাণের জন্য অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো এনে কাপড়ের মধ্যে 2-3 ফোঁটা দিয়ে দিতে পারেন। আর তা না হলে কিন্তু এই স্যাভলন 2-3 ফোঁটা দিয়ে পরিষ্কার করে ফেললে তারপরে কিন্তু রোদে শুকান আর ফ্যানে শুকান খুব একটা দুর্গন্ধ আসে না। এখানে হচ্ছে আমি স্যাভলন বড় বোতল থেকে ঢেলে, ওই যে আমার নুজাতের একটা ফেস ওয়াশের বোতল ছিল, ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তারই মধ্যে একটু ঢেলে নিলাম, কারণ বাচ্চারা যখন বড় বোতল থেকে ঢালতে যায় স্যাভলন তখন কিন্তু অনেকটাই ওরা বেশি পরিমাণে ঢেলে ফেলে, যার কারণে স্যাভলনটা কিন্তু অপচয় হয়। এজন্য আমি একটা ছোট বোতলে ঢেলে নিয়েছি, যাতে ওরা ওদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। আর যেহেতু ঘরের মধ্যেই আমাদের ওয়াশরুম থাকে, এজন্য হচ্ছে একটা টয়লেট ক্লিনার নিয়েছি।
নিয়েছি হারপিক। এটা দিয়েও কিন্তু ঘন ঘন আমাদেরকে ওয়াশরুমটা পরিষ্কার করে ফেলতে হবে, তাতেও কিন্তু খুব একটা দুর্গন্ধ ছড়াবে না ঘর থেকে। আর ঘরের দুর্গন্ধ দূর করার জন্য এভাবে এ ধরনের রুম স্প্রে এনে মাঝে মাঝে একটু স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু ঘর থেকে আর খুব একটা ব্যাড স্মেল আসবে না। সব কিছু গোছগাছ করে এখন চলে আসলাম কিচেনে রান্না করতে। তো আজকে রান্না তেমন কোনো ঝামেলা নেই, যেহেতু আমার 2 বাচ্চা কেউই বাড়িতে নেই, সেহেতু রান্নারও কিন্তু কোনো ঝামেলা নেই। এমনিতেই কিন্তু শুক্রবার আসলে সকাল থেকেই আমার 2 বাচ্চারা জিজ্ঞাসা করা শুরু করে দেয় বারবার যে আম্মু আজকে কি রান্না করবে, কি রান্না করবে। মেয়ে বলে আজকে রেসিপি কী, ছেলে বলে আজকে রেসিপি কী। তো আজকে সেই ধরনের কোনো বাহানা নেই, যেহেতু আমরা 2 জন বাসায়, তাছাড়া বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, তিনি কিন্তু বাজারেও যেতে পারবেন না। এই জন্য কিন্তু আজকে খুবই সিম্পল রান্না করছি। এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু ঝোল করে রান্না করছি, আর হচ্ছে আজকে একদম নতুন একটা আইটেম রান্না করব, সেটা হচ্ছে আমড়ার কোরমা রান্না করব। অনেক দিন ধরে এই রান্নাটা আমি করি না, তো নুজাদের আব্বু বলছিল যেহেতু ঘরে আমড়া আছে তো এই রান্নাটা করা যেতে পারে। মাঝে মাঝে টক মিষ্টি এক ধরনের আইটেম খেলেও কিন্তু অনেকটাই ভালো লাগে। এই জন্য হচ্ছে আজকে একদমই নতুন একটা কড়াইতে রান্না করব। আর এই কড়াইটা ছিল আরএফএল টপারের মধ্যে। কড়াইটার কিন্তু এখনও স্টিকারও তোলা হয়নি, কোনো রান্নাও করা হয়নি। তো ওই মাছের তরকারিটা রান্না করতে করতে কড়াইটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো অতটুকু সময়ের মধ্যে যতটুকুই পেরেছি তুলে হচ্ছে কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি আমড়াগুলো আগেই প্রেসার কুকারে 5টা-6টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে একটু হালকা তেলে ভেজে নেব। আমার ঘরে হচ্ছে আজকে ঘি ছিল না, যদি ঘি থাকে ঘিয়ের মধ্যে একটু আমড়াটা ভেজে নিলে এই কোরমাটা থেকে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসে। তো যেহেতু ঘি ছিল না আমি সয়াবিন তেল দিয়েই ভেজে নিয়েছি। আর এই আমড়ার কোরমাটা তৈরি করার জন্য কিন্তু নারিকেলের দুধ, গরুর দুধ প্রয়োজন হয়। তো আমার নারিকেল ছিল, ভেঙে কুড়িয়ে দুধ তৈরি করে রান্না করতে হবে, সেটা আমার কাছে অনেকটাই ঝামেলার ছিল। আর গরুর দুধটা তো ফ্রোজেন করা ছিল, আগে থেকে নামানো হয়নি। তো দুটো অপশনই আমার জন্য বন্ধ ছিল, আর নতুন করে তৈরি করাও কিন্তু অনেক ঝামেলার ছিল। এই জন্য হচ্ছে আমি দোকান থেকে 2টা গুঁড়ো দুধ এনে আমড়ার কোরমাটা হচ্ছে ওই গুঁড়ো দুধ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে মশলাটা কষিয়ে এখানে আবার হচ্ছে 2-3 টুকরো এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিয়েছি। তারই মধ্যে হচ্ছে ওই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা হচ্ছে আগে থেকেই একটু পানির মধ্যে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি, আর পরবর্তীতে যে পানিটা দিলাম ওইটা হচ্ছে আমরা সিদ্ধ করার পরে যে পানিটা ছিল সেই পানিটাই রেখে দিতে হবে। সেই পানিটাই এর মধ্যে দিলে কিন্তু একটু টক মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। আর এখন কিন্তু দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ চিনির ব্যালেন্সের জন্য। তো এই আমড়ার মোরব্বাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কার কার কাছে ভালো লাগে সেটাও জানাবেন। কোনো কোনো এলাকার ঐতিহ্যবাহী খাবার কিন্তু এই আমড়ার কোরমাটা। তো কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ফাইনালি একটু ফ্লেভারের জন্য এখানে 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। বরাবরের মতোই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি সব সময় দেখতে চান তাহলে পাশে থাকা বেল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ আমার এই সিম্পল লাইফস্টাইল আপনারা অনেকেই পছন্দ করেন। আমরা যেহেতু ভিডিও করি তো ওয়াইটি স্টুডিওতে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওর কন্ডিশনটা কি। আলহামদুলিল্লাহ ইদানিং আপনাদের কাছ থেকে কিন্তু অনেকটা সাড়া পাচ্ছি, ভিডিও ভিউর যে ডিউরেশনটা সেটাও কিন্তু অনেকটাই ভালো। আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওগুলো কন্টিনিউ করছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যদি মনে করেন যে সাবস্ক্রাইব করার মতো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সকাল থেকে একের পর এক কাজকর্ম করতে করতে কিন্তু আজকের বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। যদিও আজকে আমার বেডের চাদরগুলো কিন্তু অনেকটাই ক্লিন ছিল, তারপরেও ওই যে হয় কি শুক্রবার দিন না মন মাইন্ডটা কেমন যেন অনেকটাই ফ্রেশ লাগে, অনেকটাই ভালো লাগে। এই জন্য হচ্ছে আমার ইচ্ছে করে প্রতি শুক্রবারই হচ্ছে বিছানার চাদরগুলো আমি চেঞ্জ করে ফেলি। তো সব সময় তো আর হয় না। তো আজকে সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করেছি এবং রান্না বাড়া মোটামুটি কমপ্লিট। এখনও আমড়ার কোরমাটা কিন্তু রান্না হয়নি, চুলাতেই রয়েছে। তো সেই ফাঁকে হচ্ছে ঘর দরজা সব ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার হচ্ছে বিছানাটাও চেঞ্জ করে নিচ্ছি। বিছানাটা কিন্তু চেঞ্জ না করলেও পারতাম, কিন্তু ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকে যে শুক্রবার হলেই তো সব কাপড় চোপড় ধুয়ে দিই, তাহলে আর পুরানো চাদরটা রাখবো কি জন্য, ওটাও তুলে ফেলি। তো সেই মন মাইন্ড থেকে হচ্ছে বিছানাটা তুলে ফেললাম। তারপরে হচ্ছে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। তারপরে হচ্ছে বিছানার উপর যে কাঁথাগুলো থাকে, এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি, তো যখন ঘুমাতে যাই তখন কিন্তু বেশ গরমই থাকে, কিন্তু যখন ভোর রাত হয়ে আসে যেমন 3টার দিকে 4টার দিকে, তখন কিন্তু অনেকটাই একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। তো তখন কিন্তু একটা পাতলা কাঁথা গায়ে দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এজন্য হচ্ছে পায়ের কাছে সব সময় আমার 2 ছেলে মেয়ের কাছেও 2টা কাঁথা রেখে দিই এবং আমরা দুজনেও কিন্তু ঘুমানোর সময় 2টা কাঁথা পাশে নিয়ে ঘুমাই। তা না হলে রাত দুপুরে কিন্তু কাঁথার জন্য আবার দৌড়াদৌড়ি করতে হবে। ওই জন্য হচ্ছে আগে থেকেই হচ্ছে প্রোটেকশন নিয়েই ঘুমাই, যাতে ঘুমানোর ব্যাঘাত না ঘটে, কারণ এমনিতেও কিন্তু ঘুমাতে ঘুমাতে 12:30 বেজে যায়। তো সেজন্যই হচ্ছে কাঁথাগুলো বিছানার উপর রেখেই দেই, যার যখন প্রয়োজন নিয়ে নিবে। আর এখন হচ্ছে জায়নামাজগুলো একটু ঝেড়ে নিলাম। ওই যে বিছানাপত্র গোছানোর সময় তো আমি প্রায়ই হচ্ছে জায়নামাজগুলো একটু ঝেড়ে নিই, তো সেভাবেই হচ্ছে ঝেড়ে নিলাম। আর তারপর হচ্ছে কাপড় চোপড়গুলো এখন সব গুছিয়ে নেব। ওই যে একটু রোদ, একটু বৃষ্টি আর ফ্যানের নিচে করে করে যে কাপড়গুলো 2 দিন ধরে শুকিয়েছিলাম সেগুলোই কিন্তু এখন একটু গুছিয়ে রাখবো, কারণ আজকে আবার যে কাপড়গুলো ওয়াশ করেছি সেই কাপড়গুলো তো আবার ঘরে যে রশি টানিয়েছি সেখানে মেলে দিতে হবে। এই জন্য হচ্ছে আগের কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা জানি না, অলরেডি কিন্তু জোহরের আজান দিয়ে দিয়েছে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইনালি এই যে 2টো রান্না করলাম, একটা হচ্ছে ট্যাংরা মাছ আর ফেসে মাছ মিক্সড করে আলু দিয়ে ঝোল করেছি, আর একটা তো আমরার কোরমা রান্না করেছি। তো মাশাল্লাহ এই কোরমাটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আর যেহেতু অনেক বছর পরে খাবারটা খেয়েছি, তো সেই তুলনায় অনেক বেশি মজাদার হয়েছিল। আর আমার হাজব্যান্ডের প্রশংসার ভাষা তো একদমই নীরবতা, সেটা আমি ছাড়া কেউই বুঝবে না। সেও অনেকটা খুশি হয়েছে। ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, ঘর দরজা সব গোছগাছ করে নিয়েছি। এখন হচ্ছে শাওয়ার নিয়ে জোহরের সালাদটা আদায় করে নিব। আর নুজাতের আব্বু সালাদ আদায় করতে অলরেডি চলে গিয়েছেন মসজিদে, তিনি এলে আমরা একসঙ্গে খাবার খাবো। এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।